কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই তোমরা? না, আমার কথা শুনতে পাচ্ছ না? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের পার্টিসিপেন্টস তো দেখছি কম, একেবারে 30 জন। এর আগের ক্লাস কি করছো? জি স্যার। শেষ হয়েছে কখন ক্লাস? স্যার 10:30টায়। তাহলে তো অনেক টাইম পেয়েছো, আধা ঘন্টার মতো ব্রেক পাইছো। হ্যাঁ, সবাই ব্রেকে ঘুরতেছে। ওটাতে কি কেমন ছিল? প্রেজেন্স কতজন ছিল ওটাতে আগের ক্লাসে? আর 40। তার মানে তোমরা 10 জন কম আছো। তো নর্মালি এরকমই ক্লাস করো, 40 জনের মতো। আচ্ছা, তাহলে একটু একটু তোমাদের ইয়ার কি অবস্থা, পরীক্ষার কি হলো শেষ পর্যন্ত? তোমাদের মার্চ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন কি হলো? ঈদের পর চলে গেল নাকি ওটা? স্যার এই কি ব্যাপার, আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, দুই সিআর দাঁড়াও তো, আগে সিআর গুলোর কথা বলে, বাকি গুলোর সবাই তো কেউ কথা বলছো না। মহিব আর একটা সিআর কি নাম ভুলে গেলাম। মহিব আছো? এখানে দেখতেছি এটা কি মাহির। কি ব্যাপার, তোমরা কেউ দুই একজন রেসপন্স করো, সেটা তো আমি সামনের দিকে আগাতে পারবো না। না তোমরা কি মানে কি আগে থেকে ফোন করে রাখছো, কথা বলবো না, ক্লাস না নিতে পারি না কি তোমাদের ভাবছো আমি বুঝতেছি না। Someone give me response. আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমাদের সিআর কি প্রেজেন্স নাই? মহিব আর কি আরেকটা নাম আমি ভুলে গেলাম, তোমার আরেকটা সিআর নাম কি? স্যার স্যার রিফাত হচ্ছে ওর আব্বুকে নিয়ে হসপিটালে গেছে স্যার, এর জন্য আজকে ও ক্লাস করতে পারবে না। ও আচ্ছা, হ্যাঁ রিফাত, হ্যাঁ রিফাত আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মহিব প্রেজেন্স নাই তাহলে তোমার দুই সিআর এর মধ্যে একজন তো উপস্থিত থাকা উচিত ক্লাসে। তো এখন তো মোটামুটি 30 জনের মতো আছে, ক্লাস শুরু করে দিব না একটু ওয়েট করবো ওদের জন্য, বাকিদের জন্য ক্লাস প্রেজেন্স থাকার জন্য? শুরু করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, নাও ক্লাস শুরু করি। তোমরা যেহেতু কনভারসেশন, হ্যাঁ অলরাইট। আচ্ছা দেখো, কেউ একজন বলো কি ইয়া দেখতে পাচ্ছ কিনা? আমি যে স্লাইড শেয়ার দিলাম। জি স্যার, দেখা ইয়েস যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে স্যার। হার্ডেনিং। হ্যাঁ, আজকে বেশিক্ষণ পড়াবো না, যেহেতু তোমাদের প্রেজেন্স কম, আর জাস্ট 20 মিনিটসের একটা লেকচার দিব। কিন্তু তোমাদের ইয়েটা খুব একটা ভালো মনে হচ্ছে না, তোমরা কেউ কথা বলতেছো না, কোঅপারেট করতেছো না খুব একটা বেশি। আচ্ছা নাও, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে হিট ট্রিটমেন্ট স্টিলের। তো গতদিনে পড়াছিলাম কি নরমালাইজিং পর্যন্ত, হ্যান্ডলিং, নরমালাইজিং, এই দুটা। আর আজকে এখন দেখো নতুন আরেকটা স্টেপ পড়াবো, এটা হচ্ছে হার্ডেনিং। তো উপরের দিকে খেয়াল করে, আগে হচ্ছে আগের বিষয়গুলো একটু বলি। এখানে এই যে দেখতে পাচ্ছ A3 আর ACM, এগুলো তো জানো। এটা A3 আর ACM কি ছিল? এগুলো
আপার আর লোয়ার ক্রিটিক্যাল লাইন নাকি? হুম, জি স্যার। হ্যাঁ, আপার ক্রিটিক্যাল আর লোয়ার ক্রিটিক্যাল লাইন তোমরা তো জানো। আপার ক্রিটিক্যাল লাইনে মানে লোয়ার ক্রিটিক্যাল লাইনে টেম্পারেচার কত ছিল? 723। আর আপার ক্রিটিক্যাল লাইনের হচ্ছে টেম্পারেচারটা ফিক্সড না, কারণ ওটা হচ্ছে একটা কি উপরের দিকে আর কি লেংথ একটা লাইন ছিল, ওটার কোনো ফিক্সড টেম্পারেচার নেই। বাট লোয়ার ক্রিটিক্যাল লাইনটা হচ্ছে কি ফিক্সড ছিল, টেম্পারেচার 723°C। হ্যাঁ, এর আগে যে কুলিং গুলা দেখছি তোমার হচ্ছে নর্মালাইজিং বা স্পেরোডাইজিং, অ্যানিলিং, যে কুলিং গুলো ছিল ওগুলো হচ্ছে স্লো প্রসেস, মানে স্লো কুলিং। বাট আজকে যেটা দেখবো আমরা হার্ডেনিং, এটা হলো খুব ফাস্ট কুলিং। তো এখন আগের বিষয়টা একটু মনে করি। তোমার হচ্ছে আয়রন কার্বন ডায়াগ্রামের কথা একটু মনে আছে কি তোমাদের? প্রথম যদি আমরা ধরো আমি তো বলছি যে কোনো স্টিল ফর্ম করতে গেলে কি দরকার, সবসময় ফার্স্টে যেতে হবে অস্টেনাইট ফেজে, তারপর অস্টেনাইট থেকে কুল করে রুম টেম্পারেচার নিয়ে এসে আমি যে স্টিল ধরো, তো সেই স্টিল মাইক্রোস্টেপে, সেই মাইক্রোস্টেপে পাওয়া যাবে। সেটা ডিপেন্ড করবে কুলিং টেম্পারেচার উপর, কুলিংটা কিভাবে করবো সেটার উপর। তো এখন আমি নর্মালি যদি বলি ধরো স্লো কুলিং করলে কি হয়, অস্টেনাইট থেকে প্রথমে কি পাওয়া যাবে? স্লো কুলিং করলে রুম টেম্পারেচারে কি ফেরাইট পাওয়া যাবে না? যদি না মনে করো হাইপো পার হয়ে যায়, চলে যায়, মনে করো যদি হাইপো ইউটেক্টরের ক্ষেত্রে নিই, তাহলে আমরা কি পাবো হচ্ছে অস্টেনাইট থেকে পাওয়া যাবে হচ্ছে কি আলফা ফেজ, মানে হচ্ছে ফেরাইট পাওয়া যাবে। তো এখন ফেরাইটের স্ট্রাকচারটা কেমন কি মনে আছে? ফেরাইট কোন টাইপের স্ট্রাকচার শো করে? ফেরাইটের স্ট্রাকচার হচ্ছে বিসিসি। আর অস্টেনাইটের স্ট্রাকচার কি ছিল? এফসিসি, মানে যেটাকে ধরো গামা বলেছি আমরা, গামা আয়রন, সেটা হচ্ছে অস্টেনাইট। আর আলফা আয়রন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধরো কি, ওটাকে বলা হচ্ছে কি বিসিসি, মানে ফেরাইট। ফেরাইটের স্ট্রাকচারটা হচ্ছে বিসিসি। তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি এই যে একটা যদি কুলিং করা হচ্ছে, তার মানে স্লো কুলিং করলে একটা নর্মালি একটা কি ট্রান্সফরমেশন হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফরমেশন। তার মানে হচ্ছে কি গামা ফেজ থেকে আমি ধরো আলফা ফেজে ট্রান্সফরমেশন হচ্ছে যদি স্লো কুলিং করা হয়। এটুকু কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আমরা যেটা বললাম কি সিম্পল, গামা ফেজ থেকে, মানে গামা ফেজটা কি ছিল, অস্টেনাইট ফেজটা ছিল এফসিসি। এখন আমি রুম টেম্পারেচার নিয়ে আসলে ধরো কুলিং করার পরে পাচ্ছি হচ্ছে কি আলফা আয়রন, মানে হচ্ছে বিসিসি আয়রন। তাহলে এই যে ফেজ ট্রান্সফরমেশন হচ্ছে কুলিং এর জন্য, বুঝতে পারছো? ট্রান্সফরমেশন কথাটা তোমার মাথায় রাখবে, ট্রান্সফরমেশন হচ্ছে। তো এই যে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করে? একটা জিনিস হচ্ছে কি তোমার হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে কুলিং রেটের উপর। মানে যেহেতু স্লো কুলিং এর কথা বলছি, তার মানে কুলিং রেটটা অনেকটা মনে করো কম হবে, মনে করো লাইক মনে করো 2°C পার মিনিট বা এরকম 3°C পার মিনিট, এরকম স্লো কুলিং বা 5°C মিনিট এরকম হতে পারে। তো স্লো কুলিং করার জন্য আরেকটা জিনিস হচ্ছে, এর সাথে কুলিং বললে এর সাথে একটা রেট কথা বললে ওর সাথে টাইমের একটা ব্যাপার আসে। তার মানে হচ্ছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে কি কুলিং টেম্পারেচার, মানে কুলিং রেটটা কত, আর হচ্ছে টাইম। তার মানে এই যে গামা থেকে আলফা ফেজ, তার মানে এফসিসি থেকে ধর হচ্ছে বিসিসি ফেজ যে আসতেছে, সেটা ডিপেন্ড করছে দুটো জিনিস, কুলিং রেট আর একটা হচ্ছে টাইমের উপর। তো এই সময় কি হচ্ছে বলতো, তোমার আমার যে অস্টেনাইট যে ফেজ ছিল তার মধ্যে কি ছিল, আয়রন আর কার্বন, মানে হচ্ছে কি আয়রনের স্ট্রাকচারের মধ্যে কার্বন ট্র্যাপড অবস্থায়, মানে কার্বন এই অবস্থায় আছে মানে অস্টেনাইটে। এখন যদি আমি ধরো কুল করতে শুরু করি, এই সময় কি হয়, তাহলে এই যে অস্টেনাইটের ভিতরে যে কার্বন গুলো ছিল, সেই কার্বন গুলো আস্তে আস্তে কি এই ল্যাটিস থেকে স্ট্রাকচার থেকে ডিফিউজ আউট, মানে ওই স্ট্রাকচার থেকে বের হয়ে চলে আসে অস্টেনাইটের স্ট্রাকচার থেকে। তো অস্টেনাইট স্ট্রাকচার থেকে কার্বন বের হয়ে চলে আসলে এই সময় আয়রনটা কি করে, কি আয়রনের কিছু পরিমাণ মুভমেন্ট করে, মুভমেন্টের ফলে সে হচ্ছে কি এফসিসি থেকে বিসিসি স্ট্রাকচার ফর্ম করে। বুঝতে পারছো? এটা হচ্ছে যদি মডারেট কুলিং বা স্লো কুলিং যদি করা হয়, আর যদি সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয়, তাহলে এই স্ট্রাকচার ফর্ম করে। তার মানে কি অস্টেনাইট স্ট্রাকচার থেকে কার্বনটা বের হয়ে এসে তাহলে কি করে, কার্বনটা ধরো ডিফিউজ সলিউশন থেকে ডিফিউজ আউট হয়ে আসে, আর এই সময় হচ্ছে আয়রনটা কিছু পরিমাণ মুভমেন্ট ফলে হচ্ছে এফসিসি স্ট্রাকচার থেকে বিসিসি স্ট্রাকচার ফর্ম করে। এই যে বিসিসি স্ট্রাকচার ফর্ম করলে এটাই হচ্ছে ফেরাইট স্ট্রাকচার। এতটুকু কি বুঝলাম? জি স্যার। তো এই যে ফেরাইটটা ফর্ম করলো, তো এই যে ফেরাইট যে ফর্ম করছে, এটা হচ্ছে কি ধরনের, এক ধরনের হচ্ছে ট্রান্সফরমেশন বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি ধরনের, মনে করো এই ট্রান্সফরমেশন ওটা হচ্ছে নিউক্লিয়েশন আর একটা হচ্ছে গ্রোথ। এগুলো তো ফার্দার পরে পড়বা। যে নিউক্লিয়েশন মানে মনে হলো যে নতুন যে ফেজটা তৈরি হয়েছে এফসিসি, মনে করো এই এফসিসি সরি আয়রনের যে নতুন ফর্ম বিসিসি ফর্ম করছে, মনে করো এই বিসিসি ফর্মের একটা হচ্ছে নিউক্লিয়াস ফর্ম হয়েছে। আর গ্রোথ বলতে বোঝাচ্ছে সাইজে বড় হওয়া, বুঝতে পারছো? এই নিউক্লিয়াসটা যেটা ফর্ম করছে এটা মনে করো গ্রোথ মানে গেটিং বিগার আর কি, এরকম সাইজে এটা বড় হবে। তার মানে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে গামা থেকে আলফা ফেজ ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের সাথে মানে এই ট্রান্সফরমেশন প্রসেসটা দুইটা জিনিসের সাথে জড়িত, একটা হচ্ছে নিউক্লিয়েশন আর একটা হচ্ছে গ্রোথ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যেটা বললাম আমি, এটা হচ্ছে আপাতত হচ্ছে নর্মাল কন্ডিশন বা কি বলবো স্লো কুলিং রেট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই ঘটনা ঘটে। কিন্তু এখন যদি এরকম হয়, ধরো আমি ইয়েটা বাড়াই দিলাম, কুলিং রেটটা বাড়াই দিলাম এরকম যে 100°C পার মিনিট,
খুব ফাস্ট করে দিল। তো এই সময় কি হবে, দেখো এর আগে কি হচ্ছিল, কার্বনটা গামা মানে অক্সিজেনারি স্ট্রাকচার থেকে ডিফিউজ আউট হয়ে চলে আসতেছিল, এর ফলে আয়রনটা কি মনে করো একটু প্রসারিত হওয়ার বা এক্সটেন্ড করার মানে সুযোগ পেয়েছিল, তার মানে এফসিসি থেকে বিসিসি ফর্ম করছে আয়রন। কিন্তু এবার আমি করতেছি কি, কুলিং রেটটা খুব ফাস্ট করে দিচ্ছি, ঠিক আছে, মানে টাইমই দেবো না কোনো, মনে করো আয়রন তাহলে কি হবে, যে আয়রন মানে কার্বন অ্যাটমটা যে অক্সিজেনের ভিতরে মনে করো ছিল, সেটা কি হবে আর ফুললি বের হয়ে আসতে পারবে না, মানে যে খুব ফাস্ট করে দেওয়ার ফলে কুলিং রেট ফাস্ট হওয়ার ফলে সে তার সাফিসিয়েন্ট টাইম পাবে না যে অক্সিজেনের স্ট্রাকচার থেকে কার্বনটা বের হয়ে আসার জন্য। তাহলে কি হবে, কার্বনটা মনে করো এই অবস্থায় বের হতে পারতেছে না। তাহলে এখন কি আয়রন যে আগের অবস্থায় ছিল মানে প্রসারিত হতে পারবে কি, আগে যেমন হচ্ছে বিসিসি ইজিলি মনে করো আয়রন কার্বন বের হওয়ার পরে আয়রনটা ইজিলি বিসিসি স্ট্রাকচার ফর্ম করছে, বাট এবার হচ্ছে কি কার্বন আয়রনটা আর কি তো ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার মানে বিসিসি স্ট্রাকচার এবার ফর্ম করতে পারবে না, যদিও স্লাইটলি কিছু পরিমাণ মুভমেন্ট ঘটবে, বাট সে হচ্ছে কমপ্লিটলি বিসিসি ফর্ম করতে পারবে না। কারণ হচ্ছে কি কার্বনটা অক্সিজেনের ভিতরে এবার বের হতে পারে না, স্ট্রাকচার ভিতরে মানে ল্যাটিসের ভিতরে সেটি মনে করো অবস্থায় আছে, ট্র্যাপড অবস্থায় হয়ে আছে। তো এই অবস্থায় মনে করো নতুন ধরনের একটা স্ট্রাকচার ফর্ম করে, যেহেতু মনে করো আয়রনের ফুললি মুভমেন্ট ঘটবে না, বাট স্লাইটলি মুভমেন্ট ঘটার কারণে একটা মনে করো ডিফারেন্ট একটা স্ট্রাকচার ফর্ম করবে, সেটাকে বলা হবে বডি, যেটাকে বলা হয় বিসিটি, সংক্ষেপে বিসিসি না বলে এবার আমরা মানে এবার যে স্ট্রাকচার ফর্ম করছে সেটা হচ্ছে বিসিটি, বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার। এটুকু বুঝছো? এগুলো কিন্তু বুঝতে হবে, বুঝতে পারছো, এগুলো পরীক্ষা আসবে হার্ডেনিং। কেউ একজন রেসপন্স দাও, বুঝছো কিনা, না বললে আমি আবার বলছি। বুঝতে পারছো? জি স্যার। স্যার বিসিটি স্ট্রাকচারটা কিরকম হবে? হ্যাঁ, বিসিটি স্ট্রাকচার সম্পর্কে বলতেছি, জাস্ট মানে বিসিটি স্ট্রাকচার কেন ফর্ম করতেছে এটা বুঝছো? জি স্যার। স্যার ডিফিউজড আউট হইতে পারতেছে না স্যার ফাস্ট কুলিং এর কারণে। ডিফিউজড না ফাস্ট হওয়ার কারণে হচ্ছে ট্র্যাপড অবস্থা আছে, মানে আয়রনটার মুভমেন্ট হচ্ছে, বিসিসি না এবার বিসিটি। তো বি বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার। এখন তো এই বিসিটি স্ট্রাকচারটা কেমন সেটা বলছি। তাহলে ধরো এই অবস্থায় আছে, যে স্ট্রাকচারটা ফর্ম করছে সেটাকে বলা হয় কার্বনের সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন, বুঝতে পারছো, মানে সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন অফ কার্বন ট্র্যাপড ইন দ্য বিসিটি আয়রন। মানে আয়রনের স্ট্রাকচার এবার হচ্ছে বিসিটি, মানে বডি সেন্টার টেট্রাগোনাল আয়রনের মধ্যে কার্বনের যে সুপার স্যাচুরেটেড সলিউশন, এটার একটা নতুন নাম আছে, এটাকে বলা হয় মার্টেনসাইট। রেজাল্টেন্ট স্ট্রাকচার ইজ কল্ড মার্টেনসাইট, হ্যাঁ, সুপার স্যাচুরেটেড সলিউশন অফ কার্বন। এগুলো বইতে আছে পড়বা কিনা। আর এটা হচ্ছে দেখো মেটা স্টেবল ফেজ, তার মানে হচ্ছে রুম টেম্পারেচারে হচ্ছে স্টেবল না। এই জন্য দেখো তোমরা যদি ফেজ ডায়াগ্রাম খেয়াল করে দেখবা যে মার্টেনসাইট বলে কোনো ফেজ নাই, কারণ ফেজ ডায়াগ্রাম গুলো যেগুলো ড্র করা হয় সেগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ধরে, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নাই এই জন্য হচ্ছে এই স্ট্রাকচার গুলো নাই এখানে। বাট এগুলো হচ্ছে কমার্শিয়ালি অনেক প্রফিটেবল স্ট্রাকচার, যেগুলো এইগুলো নিয়ে বেশি দরকার হয়। কেন সেগুলো পরে আস্তে আস্তে পড়লে বুঝতে পারবে। তো এটুকু বুঝছো তো যে মার্টেনসাইট স্ট্রাকচার কি, এখন মানে কার্বনের বিসিটি সলিউশন আয়রনের মানে আয়রন স্ট্রাকচারের মধ্যে, এইভাবে সিম্পলি ভাবে বললে। তো এখন ধরো এই যে স্ট্রাকচারের একটা ব্যাপার আসছে যে বিসিটি মানে বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার, আর এর আগে ছিল হচ্ছে কি বিসিসি মানে কিউবিক স্ট্রাকচার। তো কিউবে কি থাকে, তিনটা যে অ্যাক্সিস এক্স ওয়াই জেড অ্যাক্সিস, সব অ্যাক্সিস সমান না, সব সমান থাকে, এই জন্য কিউবের প্রত্যেকটা এজ বা মনে করো বাহু যেটা থাকে সেটা হচ্ছে লেন্থ ধরা এ, মানে প্রত্যেকটা সমান। বাট এখানে দেখো কিউব আর নাই, টেট্রাগোনাল হয়ে গেছে। তো টেট্রাগোনাল স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি, দুইটা এখানে হচ্ছে তিনটা অ্যাক্সিসের মধ্যে দুইটা অ্যাক্সিস সমান থাকবে, মনে করো এ আর বি সমান, কিন্তু সি অ্যাক্সিস মানে এই যে অ্যাক্সিসটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে এ বি সি এর আগে হচ্ছে কিউবে সমান ছিল, বাট এখানে কি হবে এ আর বি মানে এই দুটো সমান। তো এ আর বি কে তুমি এ এ মানে একটা সিম্পলি ডিনোট করতে পারো, একটা অ্যাক্সিস মানে সিম্বল দ্বারা এ দিয়ে ধরো দুই অ্যাক্সিস ডিনোট করা যাবে। বাট সি অ্যাক্সিস যেটা ছিল সি অ্যাক্সিসের লেন্থটা বেড়ে যাবে, কি জন্য, কারণ এই যে কার্বনটা ওর ভিতরে ট্র্যাপড অবস্থায় থাকার জন্য সেটা আর কি ফুললি ইকুয়ালি সমান হতে পারে না, মানে আদার দুইটা অ্যাক্সিসের সমান, বাট ওইখানে যে সি অ্যাক্সিসটা লেন্থ বরাবর বেড়ে গেছে। যেমন দেখো আচ্ছা একটু এই যে এইখানে দেখো মনে করো এইটা হচ্ছে আর এইটা হচ্ছে দুটো পাবো, বাট এই যে লেন্থ এই লম্বা, বুঝতে পারছো, এই সি অ্যাক্সিস এই বরাবর হচ্ছে কি কন্ট্রাকশন হয়েছে, মানে সরি এক্সপেনশন হয়েছে এই বরাবর আর কি। তো এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছো, বিসিটি স্ট্রাকচার টাইপের? জি স্যার। কি বুঝতে পারো না তোমরা, একটু বোঝার কথা সহজে।
টেট্রাগোনাল স্ট্রাকচারের মতো, মানে বডি সেন্টার টেট্রাগোনাল, জাস্ট দুইটা অ্যাক্সিস সমান থাকবে, সি অ্যাক্সিসটা এখানে যে বেড়ে যাবে কার্বন ট্র্যাপড হয়ে যাবে থাকার জন্য, এটাই। তো এখন ধরো এই যে কার্বন যে তোমার যে ট্র্যাপড হয়ে গেছে ওইটা এখানে, তার মানে হচ্ছে এখানে কি সি অ্যাক্সিস বরাবর কন্ট্রাক্ট মানে সরি এক্সপেনশন হয়েছে, বুঝতে পারছো? এক এক কারণে এই যে ধরো এখন এই বরাবর, এখন এই বরাবর মনে করো লেংথ বরাবর মানে এই সি অ্যাক্সিস এর এক্সপেনশন হওয়ার কারণে এটা বলে স্ট্রাকচারটা আর কি মানে তোমার ইকুইলিব্রিয়াম থাকতেছে না, স্ট্রাকচারের মধ্যে ডিস্টরশনটা বেড়ে যাচ্ছে। তো এই ডিস্টরশন বেড়ে যাওয়ার কারণে তোমার হচ্ছে মার্টেনসাইটের যে হার্ডনেসটা আছে সবচেয়ে বেশি। তোমার হচ্ছে এর আগে আমরা কি মানে ফেজ ডায়াগ্রাম দেখছিলাম সিমেন্টাইটের হার্ডনেস সবচেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে দেখতেছি কি এটা মার্টেনসাইট আরেকটা নতুন ফেজ, এই স্ট্রাকচার মার্টেনসাইটের স্ট্রাকচার হবে সবচেয়ে বেশি। এটা যদি এখন ফেজ ডায়াগ্রামে অন্যান্য স্ট্রাকচারের মধ্যে তৈরি করি তাহলে কি এটাকে বলা যাবে হার্ডেস্ট ডায়াগ্রাম বা হার্ডেস্ট ফেজ দ্যাট অ্যাপিয়ার্স ইন দ্য আয়রন কার্বন ডায়াগ্রাম। বুঝতে পারছো? তো মার্টেনসাইটে এই যে ডিস্টরশন হচ্ছে সি অ্যাক্সিস বরাবর, মানে কার্বন ট্র্যাপ হওয়ার কারণে যে সি অ্যাক্সিস বরাবর এক্সপেনশন বা ডিস্টরশন হচ্ছে, এর জন্য হচ্ছে কি মার্টেনসাইট সবচেয়ে বেশি হার্ডনেস শো করে। এটা কি বোঝা গেল? এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে, শর্টকাট কোশ্চেন আসবে এগুলো, যে মার্টেনসাইটের হার্ডনেস এইগুলো হচ্ছে কারণ, এটা হচ্ছে একটা কারণ। তো এখানে একটা ইয়া দেখাইছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে যদি নরমালি যে এফসিসি থাকার কথা, যদি এফসিসি থেকে নরমালি বিসিসি হয়, মানে এই যে স্লো কুলিং এর ক্ষেত্রে, তাহলে দেখো কোনো পরিমাণ কোনো চেঞ্জ আসতো না, জাস্ট যে 20% কন্ট্রাকশন বা 12% এক্সপানশন এইগুলোর কথা বলছে। বাট আর এখানে দেখো একটা জিনিস আছে সি বাই এ রেশিও, যদি বিসিসি ফর্ম করতো তাহলে কি সি আর এ এই দুটা এক্সিসি কি সেম আসতো না, দুটার মানে ধরো 1 আসতো, তো এদের রেশিও আসতো কত 1, মানে দুটা যদি সি বাই এ রেশিও হতো 1 যদি বিসিসি ফর্ম করতো। বাট এখানে আমরা হচ্ছে কি বিসিসি ফর্ম না করে কি হচ্ছে বিসিটি স্ট্রাকচার ফর্ম করতেছে, যার ফলে এটা হচ্ছে তোমার রেশিও সি বাই যে রেশিও আসবে সেটা হচ্ছে 1.08 হবে, মানে একবারে হচ্ছে সমান না, যেহেতু একটু বেড়ে যাচ্ছে এই জন্য সি বাই এ রেশিও, মানে সি অ্যাক্সিস এর সাইজটা বেড়ে যাবে, তো সেই অবস্থায় যদি রেশিও করা হয় তাহলে হচ্ছে 1.08%, মানে 1.08 রেশিও তো পার্সেন্ট হবে না, 1.08 হবে এটা। বুঝতে পারছো? বেড়ে যাচ্ছে এখানে। কি ব্যাপার বুঝো না? কেউ একজন তো একটু সাড়া দাও। জি স্যার বুঝেছি। তারপর আরেকবার বলি, যদি নর্মাল বিসিসি ফর্ম করতো তাহলে কি হতো, সব এক্সিস গুলো সেম আসতো, তো এক্সিস গুলোর মান যদি মনে করি একই রকম আসতো সি বাই এর রেশিও কত আসবে 1, বাট এখানে হচ্ছে কি সি এর মানটা বেড়ে যাচ্ছে, মানে এখানে এক্সট্রোশন দেখো এক্সট্রোটা বেশি হচ্ছে এক্সপেনশন হওয়ার জন্য সি এর মান বেশি হওয়ার জন্য এখানে কি সি বাই এর রেশিওর মানটা বেড়ে যাবে, এই যে 1 মানে এখানে 1 না হয়ে এটা একটু বেশি 1.08 হবে সি বাই এর রেশিওটা। তো এখন এই যে দেখো যে মার্টেনসাইট স্ট্রাকচার তো তোমরা এখন বুঝতে পারছো, মার্টেনসাইট একটা ডিস্টর্টেড একটা স্ট্রাকচার হচ্ছে, তার মানে হচ্ছে বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার, কার্বনটা হচ্ছে কি ট্র্যাপড অবস্থায় থাকার জন্য অস্টেনিটের ভিতরে, বাট এই ট্র্যাপড অবস্থায় কেন থাকতেছে, কুলিং রেটটা আমি বাড়াই দিচ্ছি তাই, মানে ফাস্ট কুলিং, অনেক বেশি ফাস্ট কুল করার ফলে এই ফেনোমেনটা আসতেছে। এটা হচ্ছে নরমালি হচ্ছে মার্টেনসাইট ফর্মেশন হচ্ছে পেছনে টাইনি যেটা বললাম। আর যেটা যে ডিস্টরশন এখানে দেখো এরা যে ডিস্টরশনটা হয়েছে সেটা হচ্ছে বেইন নামে বলছে আর কি, বেইন ডিস্টরশন, এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে যে বেইন নামে একজন সায়েন্টিস্ট এই তোমার মানে মেটালার্জি এই ফেনোমেননটা নিয়ে উনি হচ্ছে এই ইয়েটা নিয়ে পেপারটা পাবলিশ করে জাস্ট এই ফেনোমেননটা প্রথমে মার্টেনসাইটের ফেনোমেননটা উনি এস্টাবলিশ করছেন, এই জন্য নাম অনুসারে এটাকে বেইন ডিস্টরশন আর কি বলা হচ্ছে, বলা দরকার নেই। ওই কথাবার্তাই বলছে যে কার্বন কন্টেন্টটা বের হওয়ার জন্য এই যে সি বাই এ রেশিওটা 1 এর সাথে বেড়ে যাবে, 1.08 হবে শেষ পর্যন্ত ফাইনালি, তো এর জন্য যে ডিস্টরশন সেটাকে বেইন ডিস্টরশন এখানে বলছে আর কি। দেখো মাইক্রোস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্ট্রাকচার কেমন, তো মার্টেনসাইটের মাইক্রোস্ট্রাকচার অনেকটা হচ্ছে সিমেন্টাইটের মতো। তো সিমেন্টাইটের ক্ষেত্রে বলছিলাম যে সিমেন্টাইট কি অনেকটা নিডল বা পাইল অফ স্ট্র বা স্ট্রিপ, মানে লেংথি লম্বা লম্বা লাইন ফর্ম করে, তো ওই মার্টেনসাইটও তাই ওই রকমই হবে। মার্টেনসাইটের ক্ষেত্রে এখানে দেখো এগুলো হচ্ছে নিডলের মতো, হচ্ছে নিডল লাইক কি প্রত্যেকটা, হ্যাঁ নিডল বা পাইল অফ স্ট্র ওইটা বলা হয়, মার্টেনসাইট স্ট্রাকচারটা অনেকটা সেম একই রকম। তো তোমরা খেয়াল রাখবা যে স্ট্রাকচারটা হচ্ছে ড্র করার সময় যাতে এই যে নিডলের মতো লম্বা লম্বা শেপ করে দিবা, এখানে যেরকম ভাবে আছে সেইভাবে ড্র করার চেষ্টা করবা, মানে লম্বা লম্বা লাইন ড্র করে দিবা, বুঝতে পারছো মার্টেনসাইটের স্ট্রাকচারটা, যদি মানে প্রত্যেকটা ফেজ মানে করে এই যে মাইক্রোস্ট্রাকচার যেরকম ঠিক সেইভাবে ড্র করতে হবে। দেন অস্টেনাইটের মাইক্রোস্ট্রাকচার অস্টেনাইটের ক্ষেত্রে সেইভাবে ড্র করবা, মার্টেনসাইট বললে মার্টেনসাইটের ক্ষেত্রে এইভাবে নিডল ড্র করে দিব বড় বড়। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ মার্টেনসাইট,
তার মানে হচ্ছে এই যে মার্টেনসাইট আমার যে ফরমেশন হলো, যে মার্টেনসাইট ট্রান্সফরমেশন, তো এই মার্টেনসাইটের কিছু পরিমাণে এদের হচ্ছে আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। যে ফেস ট্রান্সফরমেশন হলে ফেস ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটা আমাদের এখন আমরা দেখবো। তো প্রথমেই যেটা 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দেখো, উইদাউট মার্টেনসাইট যে ট্রান্সফরমেশন যেটা ঘটে সেটা হচ্ছে কি কোনো কম্পোজিশনের কোনো চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে কি কার্বন আর আয়রন আর কার্বন ছিল, এই মার্টেনসাইটের ভিতরে আয়রন কার্বন থাকবে, বাট এখানে হচ্ছে চেঞ্জটা হচ্ছে কি স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে, মানে কার্বন ট্যাপটোজ থাকার জন্য তো বিসিসি না হয় বিসিটি ফর্ম করতেছে, বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে কি কোনো কম্পোজিশনাল কোনো চেঞ্জ হবে না, বাট আরেকটা কম্পোজিশনের কোনো চেঞ্জ আসবে না, বাট স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। আরেকটা কি, যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে এর সাথে সাথে কি ভলিউমটাও কিছু পরিমাণ চেঞ্জ। বুঝো নাই তোমরা? মানে কি কম্পোজিশন কোনো চেঞ্জ নাই, স্ট্রাকচার চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য কি এর হচ্ছে কি ভলিউম চেঞ্জ হবে, যেহেতু বিসিটি স্ট্রাকচারটা একটু লেংদি বেশি, এর হচ্ছে ভলিউমটা বেশি হবে আদার্স সাইডে। আর এটা বলছে দেখো যে ডিফিউশন লেস ট্রান্সফরমেশন, মানে সেখানে কার্বনের কোনো ডিফিউশন হয় নাই, বাট বিসিসি ফর্ম করতে গেলে কি কার্বন ডিফিউজ আউট হয়ে আসছিল ওই অস্টেনাইটিক স্ট্রাকচার থেকে, বাট এটা হবে ডিফিউশন লেস ট্রান্সফরমেশন। আর নতুন একটা জিনিস আছে দেখো, এই যে ফেজ ট্রান্সফরমেশন যেটা ঘটতেছে সেটা কখন, কুলিং এর সময়। যখন দেখো আমি নর্মালি যখন অস্টেনাইটকে হিট আপ করা হবে তখন এর মার্টেনসাইটে কোনো ট্রান্সফরমেশন ঘটবে না, বাট যখন এটা কি কুল করা হবে, নর্মালি ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে কি ক্রিটিক্যাল, লোয়ার ক্রিটিক্যাল যে লাইন আছে সেই লাইনের অ্যারাউন্ডে এসে এই কুলিং করার সময় এই ফেজ ট্রান্সফরমেশনটা ঘটে, বুঝতে পারছো? এটা হচ্ছে কুলিং রেট, এই জন্য কুলিং রেটের সাথে বললাম যে কুলিং রেটের উপর ডিপেন্ড করবে, হবে হচ্ছে কুলিং করার সময়। এটা একটা। আর একটা জিনিস খেয়াল করো, এর আগে যখন বলছিলাম কি প্রথম ক্ষেত্রে ধরো স্লো কুলিং এর ক্ষেত্রে যখন আলফা টু গামা মানে গামা মানে অস্টেনাইট থেকে ফেরাইট ট্রান্সফরমেশন হচ্ছিল, সেখানে হচ্ছে কি কুলিং রেট আর টাইম ডিপেন্ডেন্ট প্রসেস ছিল, বাট এই মার্টেনসাইট ফরমেশনের ক্ষেত্রে এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করে শুধু টেম্পারেচারের উপর। কি বলা হচ্ছে বলতো, টেম্পারেচারটা কি কমানো হচ্ছে না, কুলিং এর সময় টেম্পারেচার কমে সময়ের সাথে সাথে, এইটা ডিপেন্ড করবে এই টেম্পারেচারের উপর, মানে টেম্পারেচার কত কমতেছে টাইমের উপর কোনো ডিপেন্ড করবে না, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। আমার মনে হচ্ছে কি জানো, তোমরা কেউ কিছু বুঝতে পারতেছো না, বুঝতে না পারলে কোশ্চেন করো। নূর সালাম আসো, নূর সালাম বলো তো কি বলতেছি এখানে। আচ্ছা নূর সালাম নাই, তাহলে অনিক আনন্দ বলো, অনিক আনন্দ প্রেজেন্স আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অনিক আনন্দ, কি ঘুম থেকে করছো? স্যার আমার বাসার কাছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো স্যার, আমার নেট খুব সমস্যা করতেছে স্যার, এমনিতেও কিছু শুনতেছি না স্যার। এমনিতে কিছু শুনতেছো না? আচ্ছা আজকে কিন্তু রেকর্ড নাই, বুঝতে পারছো? তোমাদের রেকর্ড দিতে পারবো না, ক্লাসে যা বুঝতেছো ওইটাই। স্যার রেকর্ডটা দিয়ে দিলে ভালো হয় স্যার। আরে রেকর্ড তো করতেছি না, রেকর্ড তো মনে হচ্ছে না সম্ভবত। করতেছেন তো স্যার, রেকর্ডিং লেখা। আচ্ছা রেকর্ড কি জানি আমার এখানে দেখা হচ্ছে না। আচ্ছা দেখো আমি যে, আচ্ছা কে বলতে পারবে বলো তো, এই যা বলতেছি আমি, এই যে টাইমের যে কথাটা বললাম, এইটা কেউ বলতে পারবা কি? স্যার এই যে মার্সেন্টাই এই মার্টেনসাইট যে প্রোডাকশন ইয়াটা স্যার, এই কোয়েঞ্চিংটা এখানে স্যার টেম্পারেচারটার উপর ডিপেন্ড করবে যে মার্টেনসাইটের ফাংশন ফর্ম হওয়ার অ্যামাউন্ট কিরকম হবে, অর্থাৎ আমি কোন টেম্পারেচার রেটে এই কুলিংটা করতেছি সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু কতক্ষণ ধরে করতেছি সেটা কোনো ম্যাটার না। আমি অনেক বেশি সময় ধরে করতে পারি, কিন্তু আমি যদি এই টেম্পারেচারের মানে কুলিং রেটটা কম হয় তাহলে অ্যামাউন্টটা কম হবে, মানে যদি কুলিং রেট বেশি হয় তাহলে ডিফিউজ যদি শোনো স্লো কুল যদি করো তাহলে তো মার্টেনসাইট ফর্মই করবে না। মার্টেনসাইট সবসময় এটা হচ্ছে হার্ডেনিং যে প্রসেস, এটা তো ফাস্ট কুলিং এর জন্য, মানে ফাস্ট মানে খুবই ফাস্ট কুলিং, যেটা বললাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট এরকম মনে করো। স্লো কুলিং এর কথা আসলে তোমার এই মার্টেনসাইট ফর্ম করে না, তোমার অন্য ফেজ পাবা তুমি, পারলাইট বা ফেরাইট এই ফেজগুলো। মানে মার্টেনসাইট বললে ওটা মনে করবে ফাস্ট কুলিং, মানে খুবই এক্সট্রিমলি ফাস্ট কুলিং, হ্যাঁ তখনই অনলি এটা ফর্ম করবে।
তো এই ফার্স্ট কুলিং সময় আমার টাইমের ব্যাপার না, মানে টাইমটা আমার বলতেছি যে এই মার্টেনসাইট যে ফেজ ট্রান্সফরমেশনটা হচ্ছে, মার্টেনসাইট যে ফরমেশন, সেটা টাইমের উপর ডিপেন্ড করবে না, অনলি টেম্পারেচারের উপর, বুঝতে পারছো? তো এই ধরনের ফেজ ট্রান্সফরমেশন কে বলা হচ্ছে কি এ থার্মাল ট্রান্সফরমেশন। বোঝা গেল? মানে যে ধরনের মনে করো ফেজ ট্রান্সফরমেশন যেটা হচ্ছে কি যে একটা নতুন স্ট্রাকচার ফর্ম করতেছে সেটা হচ্ছে টেম্পারেচারের উপর অনলি ডিপেন্ডেন্ট, বাট হচ্ছে টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে টাইমের উপর ডিপেন্ড করবে না, সেগুলোকে বলা হয় এ থার্মাল ট্রান্সফরমেশন। আর যদি এরকম হয় উল্টাটা হয়, তো মনে করো কনস্ট্যান্ট টেম্পারেচারে ট্রান্সফরমেশন হচ্ছে, বাট সেই ট্রান্সফরমেশনটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর, তো সেগুলোকে বলা হয় আইসোথার্মাল ট্রান্সফরমেশন। আইসো মানে বাট টাইমের উপর ডিপেন্ডেন্ট করবে, সেগুলো হচ্ছে আইসোথার্মাল ট্রান্সফরমেশন। এই দুটো কি ক্লিয়ার হলো? জি স্যার। আইসোথার্মাল আর হচ্ছে মানে উল্টা, মানে একটা ধরো টেম্পারেচারের উপর একটা টাইমের উপর ডিপেন্ড, এরকম আইসোথার্মাল আর থার্মাল আর কি। তো এই যে আমার যে আমাদের সাইড যে ফর্ম করছে সেটা হচ্ছে এ থার্মাল ট্রান্সফরমেশন, বুঝতে পারছো? তো এখানে যে মার্টিন সাইডের কথাটা বলছে হচ্ছে হার্ডনেসের কথা আসছে, হার্ডনেসের পরে বলতেছি। নিচে একটা বিষয় আছে দেখো, এই যেখানে ব্লু কালার দিয়ে করা আছে যে টেম্পারিং। তো গ্লাস টেম্পারিং তো মনে হয় তোমরা পড়ছো, এবার হচ্ছে দেখবো আমি স্টিলের টেম্পারিং আর কি। এটা এই হার্ডেনিং এর পরের স্টেপ এটা টেম্পারিং, তো তখন এটা বলবো আর কি। এইখানে দেখো এই যে গ্রাফ গুলো দেখো, এখানে দুইটা নতুন জিনিস এসছে, এখন দেখো এম এস আর এখানে হচ্ছে এম এফ, ঠিক আছে? এই জায়গা তো এম এস যেটা আছে সেটাতে বলছে মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার, বুঝতে পারছো? মানে যে টেম্পারেচার মার্টেনসাইট ফরমেশনটা শুরু হবে, মার্টেনসাইট ফরমেশন স্টার্টিং টেম্পারেচার এম এস। আর এম এফ মানে হচ্ছে মার্টেনসাইট ফরমেশন, এটা হচ্ছে ফিনিশ লাইন আর কি, যে মার্টেনসাইট ফরমেশন ফিনিশ টেম্পারেচার, মানে মার্টেনসাইট কমপ্লিটলি একদম ফর্ম হয়ে গেছে। এখানে যদি দেখো এই যে এখানে দেখো মার্টেনসাইট স্টার্ট এম এস আর মার্টেনসাইট ফিনিশ এম এফ আছে, এই ইয়াটা দেখো হচ্ছে ডায়াগ্রামটা খেয়াল করো যেটা কি হয়েছে দেখো। পার্সেন্ট মার্টেনসাইট দেখো প্রথম দিকে কি হচ্ছে, মার্টেনসাইট কি একদম মানে স্লোলি ফর্ম করতেছে, ঠিক আছে? মাঝখানে এসে কি এই যে নিচের দিকে, এটা নিচের দিকে কেন দেওয়া কারণ বলতো, এটা হচ্ছে টেম্পারেচার সাথে দেখো, টেম্পারেচার মানে হচ্ছে কুলিং করা হচ্ছে, তো এই জন্য টেম্পারেচার নিচের দিকে হচ্ছে, মানে টেম্পারেচার যাতে কমতেছে এইভাবে দেওয়া হয়েছে দেখো নিচের দিকে। তাহলে হচ্ছে মার্টেনসাইট টেম্পারেচার মনে করো ফরমেশন এখানে শুরু হয়েছে, এখন কুলিং যত করতে থাকছে প্রথমে কি দেখা হচ্ছে, প্রথমে মার্টেনসাইট নিডল যেগুলো ফর্ম করছে এগুলো স্লো ফর্ম করছে, বাট এই মাঝখানে এসে এখানে একটু বেশি হবে একটা, মানে একটা মনে করো টেম্পারেচার রেঞ্জ জুড়ে বা একটা মার্টেনসাইট ফরমেশনটা অনেকটা হচ্ছে স্লোলি করতে থাকে, শেষের দিকে সে একটু বাড়তে থাকবে। আর কি এটা কি বোঝা গেল? স্টারগুলো শেষের দিকে ফাইনালি হচ্ছে মার্টেনসাইট ফরমেশনটা বাড়তে থাকে আর কি। এটা এখানে বুঝতে তেমন কিছু না, পাশের ডায়াগ্রামটা খেয়াল করো এবার। এই যে হার্ডনেসের ব্যাপার দেখো, এখানে খেয়াল করো যে মার্টেনসাইটের হার্ডনেসটা কত হবে, সেটা হচ্ছে প্রথমে দেখো শুরুতে দেখো একটা কি শার্প একটা ট্রানজিশন হয়েছে, মার্টেনসাইট অল্প একটা কার্বন পার্সেন্টেজের জন্য এটা তো খুব কম হবে, 0.001 বা সামথিং এরকম আসবে। তো এটার জন্য হচ্ছে মার্টেনসাইটের হচ্ছে কি শুরু থেকে হার্ডনেস অনেক বেশি হচ্ছে, বাট একটা পার্টিকুলার লেভেল গিয়ে দেখা একটু স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে খুব একটা বাড়তেছে না, মোটামুটি ধরো যে 0.4%-এর জন্য 0.4%-এর জন্য ম্যাক্সিমাম ধরো হার্ডনেসটা পাওয়া গেছে। তারপর কার্বন পার্সেন্টেজ যতই বাড়ানো হচ্ছে দেখো কি হার্ডনেসটা খুব একটা বাড়তেছে না, বুঝতে পারছো? তো এই 0.4% আছে সেটাই আর কি আইডিয়াল একটা পার্সেন্টেজ হিসেবে ধরা হয়, যে এই কার্বন পার্সেন্টেজে মার্টেনসাইট যদি ফর্ম করে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হার্ডনেস শো করবে। এখন এই যে নিচের দিকে ইয়াগুলো দেখো, এই যে ফিগারটা দেখো, এখানে দেখো কয়েকটা স্টিলের হার্ডনেসটা কম, মানে রকওয়েল হার্ডনেস সি স্কেলে এটা দেওয়া হয়েছে, দেখো রকওয়েল হার্ডনেসটা কত হবে। দেখো পারলাইট, ফাইন পারলাইট, ফেরাইট, এই যে বেইনাইট নতুন একটা স্ট্রাকচার, এটা মার্টেনসাইটের মতোই। বেইনাইট পরে দেখো এখানে দেখো সবচেয়ে বেশি কার মার্টেনসাইটের না হার্ডনেস। জি স্যার। তো এটাই বলছিলাম যে হার্ডনেস মানে মার্টেনসাইটের হার্ডনেস সবচেয়ে বেশি, কারণ হচ্ছে ডিস্টর্টেড স্ট্রাকচার, আর ডিস্টর্টেড স্ট্রাকচার এই হচ্ছে হার্ডনেস এগুলো সবচেয়ে বেশি হয়। তো এইখানে একটা প্রবলেম যে মার্টেনসাইটের হার্ডনেস বেশি,
তার মানে এর সাথে সাথে কি ব্রিটেলনেস অনেক বেশি হবে, বুঝতে পারছো? তো এই যে ব্রিটেলনেস অনেক বেশি হওয়ার কারণে এই যে এখানে ধরো মার্টেনসাইট যে বা হার্ডেনিং, আমরা আচ্ছা মার্টেনসাইট পাচ্ছি কোন প্রসেসে? হার্ডেনিং এর মাধ্যমে। হার্ডেনিং কিন্তু একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, বুঝতে পারছো? অ্যানিলিং নরমালাইজিং এর মতো। তো এই ক্ষেত্রেও আমি অ্যানিলিং এর ক্ষেত্রে একটা কি বলছিলাম যে অ্যানিলিংটা কি কখনোই কি হিট ট্রিটমেন্ট মানে স্টিলের হিট ট্রিটমেন্টের ফিনিশ মানে লাস্ট ডিস্টার্ব হতে পারবে না। তো এই মার্টেনসাইটের ক্ষেত্রেও তাই, কারণ এটা দেখো হচ্ছে আমি যে স্টিলটা পাইছি সেটা হচ্ছে কি হার্ডনেস অনেক বেশি, বাট এটার ব্রিটেলনেসও বেশি হবে এর সাথে। তার জন্য এটা নিয়ে হচ্ছে ফার্দার কি তোমার হচ্ছে মেশিনিং বা আদার্স যে কোল্ড ওয়ার্ক, হট ওয়ার্ক বা ফোর্জিং যেগুলো আছে এগুলো করা যাবে না। এই জন্য হচ্ছে কি এই সেম কথাটা এখানে অ্যাপ্লাই করা যায় যে মার্টেন্স মানে হার্ডেনিংটা স্টিল ফরমেশনের জন্য আবার কখনোই কি ফিনিশ স্টেপ মানে লাস্ট স্টেপ হতে পারে না। অবশ্যই এরপরে আরো কিছু ফার্দার হিট ট্রিটমেন্ট প্রসেস থাকবে। তো ফার্দার যে হিট ট্রিটমেন্ট প্রসেস থাকবে সেটা হচ্ছে টেম্পারিং, স্টিলের টেম্পারিং আর কি, ওটা টেম্পারিং পরে দেখবো। তো নর্মালি এই কোশ্চেনটা তো তোমরা বুঝতে পারছো মানে মার্টেনসাইট কেন ধরো হিট ট্রিটমেন্টের লাস্ট স্টেপ হতে পারবে না, ফার্দার কেন আবার আমার হিট ট্রিটমেন্ট করতে হবে। জি স্যার। আর এখান থেকে একটা জিনিস খেয়াল করে যে মার্টেনসাইটের হার্ডনেস সবচেয়ে বেশি হচ্ছে 65, না আদার্স যে ফেজগুলো আছে তার সাথে সবচেয়ে বেশি হবে। তো বেশি আসবে স্টিলের। এইখানে একটা যেটা দেখা যাচ্ছে দেখো এখানে হচ্ছে ল্যাটিস প্যারামিটার দিয়ে দিয়েছে। ল্যাটিস প্যারামিটার বলতে ওই যে এ বি সি যে অ্যাক্সিস গুলো ছিল সেই অ্যাক্সিস গুলো মানে লেংথ বা সাইজ গুলা। তো এখানে তো কার সাপেক্ষে আছে দেখো কার্বন, এই পাশে হচ্ছে কি এক্স অ্যাক্সিসে কার্বন আছে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ল্যাটিস প্যারামিটার। এখন দেখো দুটো রিলেশন করো। প্রথমে এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে অস্টেনাইটের। দেখো কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে এ এর মানটা বাড়তেছে এখানে, একটা গ্র্যাজুয়াল বেসিসে এটা বাড়তেছে আর কি। আর নিচে দ্বিতীয় ফিগারে এখানে খেয়াল করো এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, যেহেতু অস্টেনাইটের মধ্যে এফসিসি মানে শুধু এ অ্যাক্সিস মানে একটা লেংথই ছিল, এ বি সি সব, বাট যখন এই যে নিচে দেখো এখানে হচ্ছে দুইটা কম্পেয়ার করছে একসাথে, যেহেতু মার্টেনসাইট বললে হচ্ছে দুইটা অ্যাক্সিস আসছে, একটা এ আর হচ্ছে কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে এ কি হচ্ছে এ অ্যাক্সিস বা ধরো যেটা ছিল সেটার মান কি হচ্ছে দেখো তো কমতেছে না, তার মানে এটা হচ্ছে মানে কি হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে এ অ্যাক্সিস। আর সি অ্যাক্সিস এর মান দেখো কি হচ্ছে কি কার্বন পার্সেন্টেজ যত বাড়তেছে সি এর ভ্যালু তত বাড়তেছে। এটা কেন কি বলতে পারবো কেউ? স্যার স্ট্রাকচারটা স্যার বিসিটির দিকে এগোচ্ছে স্যার। বিসিটির দিকে এগোচ্ছে না, বিসিটি স্ট্রাকচার ফর্ম করছে, বাট হচ্ছে এর সমস্যা কি অন্য সময় কি হতো বলতো এর মধ্যে কার্বন ট্র্যাপড অবস্থা আছে না, আদার্স টাইমে কি হতো কার্বন যখন ধরো বের হয়ে চলে আসতো তখন আয়রনটা কি হচ্ছে একটু কম্প্রেসড হয়ে যেত, মানে ওইখানে আয়রন কি বিসিসি ফর্ম করতো, আর বিসিসি ফর্ম করতে গেলে তখন হচ্ছে এবিসি স্ট্রাকচার গুলো সেম হয়ে আসতো। বাট এইখানেও ধরো বিসিটির ভিতরেও তাই একই আয়রনটা কম মানে এখানে কন্ট্রাক্ট হয়ে এবিসি লেন্থ গুলো সমান করতে চায়, বাট এখানে হচ্ছে কার্বন ট্র্যাপড অবস্থা থাকার জন্য সে আর কন্ট্রাক্ট হতে পারবে না। এখন যত পরিমাণ কার্বন ধরো ট্র্যাপড অবস্থায় থাকবে সি অ্যাক্সিস এর মানের জন্য তত পরিমাণ বাড়তে থাকবে, বোঝা গেল? এই জন্য এটা দেখেছি যে কার্বনের মান তত বাড়তেছে তো সি অ্যাক্সিস এর মান তত বাড়তেছে। আর এই পাশের এই ডায়াগ্রামটা তোমরা তো দেখে আসলা এমএস আর এমএফ, এমএস আর এমএফ এই দুটো কি ছিল? স্যার এমএস ছিল যেখান থেকে স্যার ওই বিসিটি স্ট্রাকচার ফর্ম করা শুরু করবে, সরি স্যার মার্টেনসাইট স্ট্রাকচার ফর্ম করা শুরু করবে। আর এমএফটা হচ্ছে তোমরা হচ্ছে দেখো এটা হচ্ছে কি মার্টেনসাইট ফিনিশ মানে একদম ফুললি 100% মার্টেনসাইট স্ট্রাকচার ফর্ম করে দিচ্ছে সেটা। তো এখানে দেখো তো কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে কি হচ্ছে এখানে দুটো রিলেশন কি, এমএস যেটা আছে সেটা কি অনেকটা দেখো কি বলবো এটা হচ্ছে প্রসারিত মানে ওয়াইড একটা রেঞ্জ শো করতেছে, আর এমএফটা দেখো এটা কি স্লাইটলি এটা অনেকটা হচ্ছে র্যাপিড ট্রানজিশন হচ্ছে। তো এমএস এর এই কারণটা হচ্ছে কি দেখো কার্বন পার্সেন্টেজ যত, একটা জিনিস তোমাদের বলি মার্টেনসাইট ফর্ম করতেছে অস্টেনাইট স্ট্রাকচার থেকে, ঠিক আছে? এখন ধরো মার্টেনসাইট যত বেশি ফর্ম করতে থাকবে তত বেশি ফার্দার মার্টেনসাইট ফর্ম করা তত বেশি কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? মনে করো 10% মার্টেনসাইট ধরো ফর্ম করলো ফার্স্টে অস্টেনাইট থেকে, ফার্দার যখন মার্টেনসাইট বেশি ফর্ম করতে যাবে এই যে প্রসেসটা তত বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হচ্ছে অস্টেনাইটের যত এই প্রসেসের কারণে মানে মার্টেনসাইট যেহেতু স্টেবল কন্ডিশন নাই এই জন্য এটা যত ফার্দার সামনের দিকে যাবে টেম্পারেচার যত ফাস্ট করতে থাকবে তত হচ্ছে মার্টেনসাইট ফর্মেশন কঠিন হবে। আর হচ্ছে এই জন্য হচ্ছে শেষ পর্যন্ত কিছু পরিমাণ মার্টেনসাইট, এই জন্য এই লাইনটা এইভাবে ড্র করা আছে, মানে এই লাইন দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে মার্টেনসাইট ফর্মেশন প্রসেসটা ডিফিকাল্ট, মানে স্টার্টিং এর পর দেখো এইভাবে মানে দেওয়া আছে ফর্মেশনটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে সবসময় দেখা যাচ্ছে মার্টেনসাইট যতই ফর্মেশন করুক না কেন শেষ পর্যন্ত যখন ফিনিশড মার্টেনসাইট হয়ে যায় তখন ওর সাথে কিছু পরিমাণ রিটেইনড অস্টেনাইট মানে অস্টেনাইট কিছু পরিমাণ থেকে যায়,
বুঝতে পারছো? মানে ফুললি 100% মার্টেনসাইট তৈরি হয় না, ওর সাথে কিছু পরিমাণ আগের অবস্থা, মানে ধরো কি বলবো এটাকে, অটেনসাইট মানে শুরুতে যে অস্টেনাইট ছিল সেই অস্টেনাইট গুলো রিটেইন করে, মানে কিছু পরিমাণ আগের, বা ওই যে প্রাইমারি আলফা যেভাবে বলছিলাম এরকম মনে করো প্রাইমারি অস্টেনাইট কিছু পরিমাণ থেকেই যায় শেষ পর্যন্ত। এই জন্য এই মানে এই লাইনটা এইভাবে আর কি ফ্ল্যাট ভাবে ড্র করা হয়েছে। আর মার্টেনসাইট ফরমেশন থেকে এই লাইনটা খুব হচ্ছে শার্প, তার হচ্ছে এই যে মানে 0.8 এর যদি কম, যদি এই পরিমাণ ধরো পার্সেন্টেজ রাখা হয় তাহলে হচ্ছে এটাকে খুব ফাস্টলি আর কি মার্টেনসাইট খুব ফাস্ট এটা হচ্ছে ইয়ে করবে আর কি, ফর্ম করবে। বাট কার্বন পার্সেন্টেজ যদি যত বাড়াতে থাকবে এটা যে মার্টেনসাইট স্টেট ফরমেশন বা মার্টেনসাইট ফরমেশন প্রসেসটা খুব লেন্দি হয়ে যাবে, আর এই প্রসেসটা খুব ডিফিকাল্ট মানে টাফ হয়ে যাবে। এটা বোঝা গেল? বুঝতে পারছো এটুকু? হ্যাঁ, শঙ্কর পাল বলো তো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম না যে তোমাদের হচ্ছে কি মাঝে মধ্যে কিছু একদিন ক্লাস টেস্ট মানে একটা পারফরমেন্সের উপর, হ্যাঁ তোমাদের নাম্বার আছে 5 মার্কস। এই যে তোমাদের যাদেরকে জিজ্ঞেস করতেছি, বুঝতে পারছো, যারা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ না তাদের নাম্বার কিন্তু তোমাদের হচ্ছে কি নেগেটিভ মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো? ডিমেরিটস পয়েন্ট বুঝো, ডিমেরিটস পয়েন্ট যোগ হবে তোমাদের সাথে। তোমাদেরকে এবার বলতেছি তা তোমরা কথা বলছো না কেউ। আচ্ছা, কে বলতে পারবো বলতো আমি যেটা বললাম এমএস আর এমএফ সম্পর্কে এখানে? স্যার কার্বন পার্সেন্টেজ যখন বাড়তেছে তখন এই এমএস টা স্যার অনেকটা ওয়াইড রেঞ্জ হয়ে যাচ্ছে আর এমএফ টা অনেকটা র্যাপিড ট্রানজিশন হচ্ছে। কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে স্যার এই মার্টেনসাইট ফরমেশনটা স্যার অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর শেষ পর্যন্ত কি থাকবে? এটাতে কোনো অস্টেনাইট থাকবে? সিন ইম্পিউরিটি হিসেবে কিছু অস্টেনাইট থেকে যাবে স্যার। আচ্ছা, এইখানে দেখো একটা লাইন এখানে বলা ছিল এই যে হার্ডনেস অফ মার্টেনসাইট ইজ এ ফাংশন অফ দ্য কার্বন কন্টেন্ট। তার মানে মার্টেনসাইটের যে হার্ডনেসটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কার্বন পার্সেন্টেজের উপরে। মানে কার্বন পার্সেন্ট অনেকটা এইভাবে বলা যায় যে ফাংশন অফ কার্বন কন্টেন্ট, মানে কার্বন পার্সেন্টেজ যত বাড়ানো হবে কি মার্টেনসাইটের কি হার্ডনেসটা তত বাড়তে থাকবে। বাট এই ফিগারে দেখো এখানে নরমালি দেখো প্রথম দিকে হচ্ছে বাড়তেছে শুরু থেকে, ধরো স্টিলে দেখো প্রথম থেকে দেখো বাড়তে থাকলে কি হার্ডনেসটা এদিকে বাড়তেছে, বাট একটা অবস্থায় গিয়ে এটা স্যাচুরেট হচ্ছে 0.4%। তো এই জন্য যে 0.4% কার্বন এটাকে তোমার হচ্ছে আইডিয়াল একটা স্ট্রাকচার বা আইডিয়াল কম্পোজিশন হিসেবে ধরা হয়। তোমার এটা খেয়াল রাখবা যে ধরো কোন পার্সেন্টেজের জন্য হার্ডনেসটা মার্টেনসাইটের হার্ডনেস সবচেয়ে বেশি আসছে 0.4%, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এটা মোটামুটি ধরো হার্ডনেস এই মার্টেনসাইটের যতগুলো 4-5টা ক্যারেক্টারিস্টিক ছিল সব মোটামুটি শেষ। এখন এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যেটা হচ্ছে কুলিং রেট। হ্যাঁ, যেটাকে বলা হয় কুলিং রেট। এখন ধরো কুলিং রেট যেটা মার্টেনসাইট ফরমেশনে যে কুলিং রেটটা আমরা ইউজ করবো বা যে কুলিং রেট ইউজ করে মার্টেনসাইটটা পাবো সেটাকে বলা হবে ক্রিটিক্যাল কুলিং রেট, বুঝতে পারছো? এই ক্রিটিক্যাল কুলিং রেট বলতেই ধরে নিবা যে এটা খুব ফাস্ট, মানে ভেরি ফাস্ট আর কি, বা র্যাপিডলি কুয়েঞ্চিং মানে কুলিং রেট, বা মনে করো ভেরি ফাস্ট কুলিং রেট। এটা মানে এর চাইতে এই কুলিং রেটের সাথে যদি একটু কম, মানে এর সাথে যদি একটু স্লো কুলিং করা হয় তাহলে তখন আর তুমি মার্টেনসাইট পাবা না। আর ওই অবস্থায় ওই কুলিং রেটটাকে আর ক্রিটিক্যাল কুলিং রেট বলা যাবে না, বুঝতে পারছো? মানে ক্রিটিক্যাল কুলিং রেট বললেই ধরে নিবা যে ওই কুলিং রেটটা হচ্ছে মার্টেনসাইট ফর্ম করবে, বুঝতে পারছো? তার মানে কুলিং রেটের ডেফিনিশন এভাবে দেওয়া যায়, মনে করো ধরো পাওয়া যাবে, বা যেটা আমার একটা কুলিং রেট যেটা হচ্ছে কি ফেজ ডায়াগ্রামের আদার মানে আয়রোকার্বন ফেজ ডায়াগ্রামের আদার যে সফট ফেজ গুলো আছে সেই ফেজ গুলো ফর্ম না করে একদম সবচেয়ে থেকে হার্ড যে ফেজ মার্টেনসাইট ফর্ম করবে সেই কুলিং রেটটাকে বলা মানে ক্রিটিক্যাল কুলিং রেট, বুঝতে পারছো? ক্রিটিক্যাল কুলিং রেটটা কি? জি স্যার। আচ্ছা, এখন ধরো যে কুলিং রেটের কথা বললাম ক্রিটিক্যাল কুলিং রেট, তো এই কুলিং রেটটা কিছু ফ্যাক্টর আছে। এই কুলিং রেটটার মানে ফ্যাক্টর হচ্ছে প্রভাব, মনে করো যেগুলো হচ্ছে কার ইনফ্লুয়েন্স কিভাবে মানে কার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে ক্রিটিক্যাল কুলিং রেট, এটা বইতে আছে তোমরা ভাববা। দুইটা হচ্ছে একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, এই যে কার্বন পার্সেন্টেজ বা স্টিল, যে স্টিল আছে ধরো এই স্টিলের
কোন টাইপের ধরো স্টিল ইউজ করা হচ্ছে, তার কেমিক্যাল কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে ক্রিটিক্যাল কুলিং রেট। আর একটা হচ্ছে অস্টেনাইটের গ্রেইন সাইজ। যে অস্টেনাইট যে গ্রেইন সাইজ আছে, অস্টেনাইটের গ্রেইন তো এমনিতেই অস্টেনাইটের গ্রেইন অনেক বড়, তো ওই গ্রেইনের সাইজটা কেমন, ধর কত বড় বা সাইজটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। এই দুইটা জিনিসের উপর, এই দুইটা ফ্যাক্টরের উপর বেস করে মার্টেনসাইটের ক্রিটিক্যাল কুলিং রেটটা ডিটারমাইন করা হয়। বোঝা গেল? স্যার একটা গ্রেন সাইজ আর একটা কি বললেন স্যার? কেমিক্যাল কম্পোজিশন। ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, এটা নতুন আমরা আসলাম, এটা ফুললি পড়াবো। তোমরা যেভাবে সময় লাগাচ্ছ একটা জিনিস বোঝাতে, তোমাকে কোশ্চেন করলে কেউ তো রেসপন্স দাও না, তাহলে হচ্ছে একটা ক্লাস খুব ফাস্টলি জোরে জোরে নিতে পারি না, এত সময় লাগে ওটা এখানে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে দেখো ট্রিপল টি আর কি, টি ডায়াগ্রাম। হ্যাঁ, টাইম, টেম্পারেচার, ট্রান্সফরমেশন। তো এগুলো হচ্ছে তুমি পরিচিত। ট্রান্সফরমেশন বলতে এই যে ফেজ ট্রান্সফরমেশন, ধরো অস্টেনাইট থেকে মার্টেনসাইট বা অস্টেনাইট থেকে ফেরাইট, এগুলো ট্রান্সফরমেশন বোঝাবে। আর টাইম বুঝতেছে তোমরা, তিনটাকে একসাথে টি ডায়াগ্রাম বলা হয়েছে। তো টি ডায়াগ্রামটা এখন আমরা দেখবো, মানে এই যে মার্টেনসাইট মানে ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। ধরো কোন এই ডায়াগ্রাম থেকে আমরা জানতে পারবো যে কোন অবস্থায় ফেরাইট, পারলাইট, মার্টেনসাইট, বুঝতে পারছো, কখন কোনটা ফর্ম করবে, এই ডায়াগ্রামটা থেকে জানা যাবে এটা। তো এই ডায়াগ্রাম জানার জন্য আগে জানতে হবে, দেখো এই যে বেইনের কথা যেটা বললাম, যে বেইন আর কি এই সায়েন্টিস্ট বা মেটালার্জিস্ট, এই হচ্ছে এই ডায়াগ্রামটা আর কি ইনভেন্ট করছে বেইন। তো ফার্স্টে এটা নিয়ে হচ্ছে এমএস আর এমএপি, এগুলো নিয়ে এরা বিভিন্ন রকম মানে এক্সআইডিএসিএম করে আর কি ফাইনালি যে থার্মাল ট্রিটমেন্ট এই ডায়াগ্রামটা এস্টাবলিশ করছে। তো এই ডায়াগ্রাম জানার আগে দুটো জিনিস জানতে হবে। তোমার হচ্ছে আইসোথার্মাল ট্রান্সফরমেশন, যেটা বললাম এর আগে, যে আইসোথার্মাল ট্রান্সফরমেশন, আর এটা ছিল এথার্মাল ট্রান্সফরমেশন। তো এই ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে আইসোথার্মাল। এখানে হচ্ছে কি টেম্পারেচারটা মোটামুটি সেম থাকবে, বাট টাইমটা ভ্যারি করা হবে। এখন দেখো এই ডায়াগ্রাম, আচ্ছা তোমাদের আগে ডায়াগ্রামটা দেখাইনি। এই যে এটা হলো তোমার হচ্ছে, আচ্ছা ফাইনাল ভালো, এই যে এটা দেখো হচ্ছে টি একটা ডায়াগ্রাম। হ্যাঁ, এই ডায়াগ্রামটাকে দেখে নাও, পরে বলতেছি এই ডায়াগ্রাম সম্পর্কে কিভাবে। আগে আমাদের জানতে হবে যে ডায়াগ্রামটা কিভাবে ডিটারমাইন করা যায়, মানে কিভাবে তৈরি করা যায় ডায়াগ্রামটা, বা ফাইনালি তোর কিভাবে এস্টাবলিশড হয়েছে এটা। এখানে একটু আর কি বিস্তারিত বলা আছে। আর এটা হচ্ছে যে প্রসেস, ফাইনালি ধরো ওই ডায়াগ্রামটা কিভাবে, মানে ফাইনালি টি ডায়াগ্রামটা কিভাবে আসছে। বা এটা কিন্তু অন্য টি ডায়াগ্রাম না করে আইটি ডায়াগ্রাম অনেক সময় বলা হয়, মানে আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। টাইম, টেম্পারেচার, ট্রান্সফরমেশন না বলে আইসোথার্মাল ট্রান্সফরমেশন বলা হয়। তো আইটি আর টি যেটাই বলুক, ধরে নেবো এই সেম একই ডায়াগ্রাম একটাই। তো ধরো এই ডায়াগ্রাম কিভাবে তৈরি করা যায়, এখানে খেয়াল করে একটা সল্ট বাথ, ঠিক আছে, এটা 1 নম্বর সল্ট বাথ। এখানে কিন্তু আরেকটা সল্ট বাথ দেওয়া আছে। হ্যাঁ, দুইটা সল্ট বাথ, আর ফাইনালি এখানে হচ্ছে কিছু ইকুইপমেন্ট যেগুলো লাগবে। তো সল্ট বাথের টেম্পারেচারটা একটু ভ্যারি হবে। এই প্রথম যে সল্ট বাথ আছে সেটা টেম্পারেচার থাকবে 1400 ডিগ্রি ফারেনহাইট, 1400 সামথিং, 1427 ডিগ্রি ফারেনহাইট এরকম। আর সেকেন্ড ডিগ্রি যে সল্ট বাথ আছে এটা টেম্পারেচার হবে 1300 ডিগ্রি ফারেনহাইট। এখন ধরো এই যে আমি টি ডায়াগ্রামটা বানাবো, ডায়াগ্রাম বানাতে গেলে আমার কিছু পয়েন্টের দরকার হবে, বুঝতে পারছো। ট্রায়াল এন্ড এরর, মানে একটা ডায়াগ্রাম এস্টাবলিশ করতে গেলে তো অনেকগুলো কম্পোজিশন লাগবে আর অনেকগুলো স্যাম্পলের দরকার। প্রথমে মনে করো আমি একটা যে অস্টেনাইটের যে কোনো একটা স্যাম্পল নিয়ে, এটা মনে করো ক্রস সেকশন যে কোনো হতে পারে, প্রথমে নিয়ে মনে করো এখানে সল্ট বাথ যেটা দেওয়া আছে এর ভিতর দেওয়া হলো 1427 ডিগ্রিতে। তো 1427 ডিগ্রিতে যদি দেওয়া হয় তাহলে অস্টেনাইট কি কমপ্লিট নরমালি কত 1300 ডিগ্রি ফারেনহাইটের উপরে অস্টেনাইট ফর্ম করে, বুঝতে পারছো। তো এখানে হচ্ছে সাফিসিয়েন্ট পিরিয়ড অফ টাইম এই সল্ট বাথে রাখা হবে, যাতে হচ্ছে কি যে স্টিলটা রাখা হয়েছে সেটা যাতে কি কমপ্লিটলি অস্টেনাইট স্ট্রাকচারটা ফর্ম করে, বুঝতে পারছো। তারপর হচ্ছে কি এখান থেকে বের করে এই সল্ট বাথ 1 থেকে বের করে যে 2 যেটা আছে এটা 1300 ডিগ্রিতে রাখা হবে। এখানে যে রাখা হবে এটা টাইমটা ভ্যারি করা হবে। এখন ধরো এটা আমি একটা স্যাম্পলের জন্য করতেছি, বুঝতে পারছো। তো ওই সেই স্যাম্পলটাকে ধরো এখানে আমি একটা ফিক্সড টাইম পিরিয়ড ধরে এখানে রাখলাম, রাখার পরে ফাইনালি ওটা হচ্ছে কি কুয়েন্স করা হবে, মানে এই যে ক্রিটিক্যাল কুলিং বা মনে করো সল্ট আইস বাথ অথবা মনে করো লিকুইড সল্ট অথবা ব্রাইন ওয়াটার যেগুলো আছে এইগুলোতে দিয়ে মনে করো ফাস্ট কুল করা হবে এটা। তো এটা মনে করো একটা স্যাম্পল চলে গেল। তো এই একটা স্যাম্পলের জন্য ফার্দার পরবর্তীতে মনে করো যখন রুম টেম্পারেচার আসবে সেটার হচ্ছে মাইক্রোস্ট্রাকচার অ্যানালাইসিস করা হবে, এক্সআরডি বা আদার্স যে থার্মাল ডিএসসি ডিটিএ এই যে থার্মাল অ্যানালাইসিস গুলো আছে এই প্রসেসের মাধ্যমে প্রত্যেকটার জন্য এর জন্য একটা কিছু পরিমাণ ধরো মাইক্রোস্ট্রাকচার কিছু ফিক্সড পয়েন্ট ওরা ডিটারমাইন করা হবে, বুঝতে পারছো। তো এখন ধরো সেম একইভাবে মনে করো 20-25টা স্যাম্পল আমি ঠিক এই সেম প্রসেসের মাধ্যমে নিব, বাট
এই সল্ট বাথের টেম্পারেচার ঠিক থাকবে, এই সল্ট বাথ 2 এরও টেম্পারেচার ঠিক থাকবে, বাট এখানে যে আমি যে পরিমাণ টাইমের ভিতরে রাখছি, মানে সল্ট বাথ 2 তে যে পরিমাণ টাইম রাখবো সেটাকে মনে হয় T1 T2 ধরা হবে, এভাবে ভ্যারি করা হবে, বুঝতে পারছো? এভাবে ভ্যারি করে প্রত্যেকটা স্যাম্পলের জন্য ফাইনালি আবার কি আইস ব্রাইন ও ব্রাই কোল্ড ওয়াটারে কুলিং করে শেষ পর্যন্ত ওটা হচ্ছে এই যে মাইক্রোস্ট্রাকচারটা ডিটারমাইন করা হবে। তো মাইক্রোস্ট্রাকচার ডিটারমাইন করলে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল মনে করো পার্টিকুলার একটা পয়েন্ট পাবো। তো পরবর্তীতে এই পয়েন্টগুলো ডিটারমাইন করলে এরকম আসবে মনে করো। এখানে একটা পয়েন্ট এখানে বুঝাইছে, দেখো যে সেকেন্ড ফার্স্ট সলভারের জন্য ধরো একটা পয়েন্ট আসবে, সেকেন্ড সলভারের জন্য আরেকটা পয়েন্ট, এইভাবে কতগুলো প্রত্যেকটা স্যাম্পলের জন্য নিয়ে একটা ফাইনালি একটা কি ডায়াগ্রাম এস্টাবলিশ করছে। সেই ডায়াগ্রামটা দেখো এরকম আসছে, দ্বিতীয় T2 T3 T4 এইরকম একটা রেঞ্জ চলে আসছে। তোমরা আগে এই ডায়াগ্রামটা দেখে নাও, মানে এটা হচ্ছে কুলিং এর সময় আসছে। দেখো কি কুলিংটা ধরো এই যে একটা পয়েন্টটা যে পাওয়া গেছে সেটা একটা স্যাম্পলের জন্য, যে মাঝখানে যেটা যে ডটেড লাইন ডট ডট যে লাইন দেওয়া আছে সেটা মনে হয় একটা স্যাম্পলের জন্য, এই যে প্রথমে যে আরেকটা যে T2 লাইন এটা হচ্ছে আরেকটা স্যাম্পল। এইভাবে মনে করো অসংখ্য অনেকগুলো স্যাম্পল নিয়ে স্টাডি করে ফাইনালি এই যে ডায়াগ্রামটা এস্টাবলিশ করা হয়েছে, যেটাকে বলা হয় TGT ডায়াগ্রাম। ডায়াগ্রামের এক্সপ্লেনেশন বলতেছি, তোমরা তার আগে হচ্ছে এই পয়েন্টগুলো দেখে নাও। তারপর T1 T2 যে A1 এগুলো কি, যে মাল্টিসাই MF MS, আর এই যে পোর্শন আছে সেটাকে বলা হয়েছে নোজ। এটা দেখতে একটা নোজের মতো, সেটাকে বলা হচ্ছে জাস্ট এই পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো একটু দেখে নেওয়া আগে, তারপর বলতেছি আমি। আচ্ছা দেখো, আচ্ছা এটা খেয়াল করছো তোমরা? Shit. আচ্ছা এটা কি দেখতে পাচ্ছ তোমরা সবাই? একটু কথা বলো।
কি ব্যাপার, তোমাকে শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছি তোমরা এই কথা বলছো না, তাহলে বলতেছি এখানে হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছ তো এটা নাকি? জি স্যার। দেখো এই যে ফাইনালি এই যে টি ডায়াগ্রাম পাওয়া গেছে। এই ডায়াগ্রামটা নরমালি দেখাবে মেইনলি আছে মার্টেনসাইট পারলাইট এই ফরমেশন কখন কিভাবে। এখানে একটা জিনিস খেয়াল করে যে এই1 যেটা দেখতেছো এটা কিসের লাইন? এটা হচ্ছে যে ক্রিটিক্যাল কুলিং, মানে তোমাদের যে লোয়ার ক্রিটিক্যাল যে টেম্পারেচার ছিল 723°C, সেই টেম্পারেচারের এই লাইনটা। আর নিচের দিকে যায়, মানে নিচের দিকে আসতে হলে কি করতে হবে? কুল করলে এই অবস্থায় আসা যাবে। এখন দেখো ফাইনালি এরকম একটা ডায়াগ্রাম স্টাবলিশ হয়েছে। দেখো মার্টেনসাইট ট্রান্সফরমেশনটা কখন শুরু হবে? সবার নিচে ডটেড লাইন দেখতেছো সেটা। আর মাঝখানের যে লাইনটা দেখতেছো, আচ্ছা প্রথম থেকে বলি, এই যে প্রথম যে লাইনটা আছে, আচ্ছা এই ডায়াগ্রাম দিয়ে এটা ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা এইটা দেখো, এই ডায়াগ্রাম একই ডায়াগ্রাম, জাস্ট এখানে কালার টেন। এই দেখো প্রথম দেখো এই যে টেম্পারেচারটা দেখছো, এটা হচ্ছে ইউটেক্টেড টেম্পারেচার, বুঝতেছো? তার মানে হচ্ছে এটা কত? 723° লাইট। এখন যদি এই 723°-র উপরে কি পাওয়া যাবে? অস্টেনাইট থাকবে না? তো আমরা যে কোনো একটা কি অস্টেনাইট থেকে কুল করতেছি, তার মানে হচ্ছে 723 ধরো নিচে নামবো। এখন নিচে আসলে ফার্স্টলি দেখো এই যে প্রথমে যে তোমরা এই যে এই লাইনটা যেটা দেখতেছো, এটা হচ্ছে পারলাইটের লাইন, বুঝতে পারছো? এই পাশে হচ্ছে পারলাইট স্টার্ট, এখানে হচ্ছে পারলাইট স্টার্ট হবে, আর পরবর্তীতে এই যে ডটেড যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে পারলাইট এন্ড লাইন। এখানে হচ্ছে পারলাইট স্টার্ট শুরু হবে, আর এখানে হচ্ছে পারলাইট স্টার্ট শেষ হবে। তুমি যদি কুলিং এমন ভাবে করা হয়, এখান থেকে ধরো একটা কুলিং রেট আমি এমন ভাবে চুজ করলাম, যেটা হচ্ছে কি কুলিং করার সময় নিচের দিকে এসে এইভাবে পারলাইটের লাইনকেও টাচ করতেছে, আবার হচ্ছে কি পারলাইটে যে ফিনিশ যে লাইন আছে সেটাকেও টাচ করতেছে। তার মানে হচ্ছে কি এই অবস্থা হচ্ছে কি 100% পারলাইট আমার ফর্ম করতেছে। যদি এরকম একটা লাইন ড্র করা হয়, পরবর্তী এর পরের লেকচার এটা দেখাবো। আচ্ছা আপাতত তোমরা আজকে দেখে নাও যে কোথায় কোন লাইনটা কোন স্ট্রাকচারটা ফর্ম করবে। আর মাঝখানে দেখো এইখানে যে এই রিজিয়নটা, এই যে আলফা এপি3 তার নিচে যে রিজিয়নটা আছে সেটা এখানে দেখো পারলাইট প্লাস বেইনাইট। এই যে বেইনাইট নতুন একটা স্ট্রাকচার আসছে, তো বেইনাইট স্ট্রাকচারটা অনেক, এটা হচ্ছে আনইকুয়াল, মানে যে ধরো স্টেবল স্ট্রাকচার না। তো মার্টেনসাইট স্ট্রাকচার তো খেয়াল করলাম ওর ভিতরে কি ছিল? আয়রন কার্বন, মানে কার্বনটা ট্র্যাপড অবস্থা ছিল। বাট বেইনাইটের ক্ষেত্রে স্ট্রাকচার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে হচ্ছে বেইনাইটের ভিতরে থাকবে হচ্ছে কি সিমেন্টাইট আর পারলাইট দুটো একসাথে, বুঝতে পারছো? সিমেন্টাইট বা পারলাইট দুইটা টুগেদার একসাথে কম্বাইন্ড অবস্থায় থাকবে, বাট এদের হচ্ছে স্ট্রাকচারটা নর্মাল আদার্স যে স্ট্রাকচার গুলো আছে, মানে এদের মাইক্রোস্ট্রাকচার সেটা একটু ডিফারেন্ট। তো এদের হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার। এই যে বেইনাইট সম্পর্কে এটা ফার্দার হচ্ছে যখন মাইক্রোস্ট্রাকচার পড়াবো তখন এটা বলা হবে। জাস্ট তোমরা জানা যে বেইনাইট হচ্ছে সিমেন্টাইট বা সিমেন্টাইট আর পারলাইটের একটা মিক্সার। আর এই যে এইখানে এসে দেখো এই যে ব্লু লাইন, এই যে বেইনাইট সোজা এখানে যে ব্লু এই যে লাইন যেটা দেখতেছো সেটা হচ্ছে ব্লু বেইনাইটের স্টার্টিং লাইন। মানে প্রথমে যে অবস্থা থাকবে এই অবস্থায় এখান থেকে ধরো বেইনাইট স্টার্ট শুরু হবে, কম্বাইনলি এই পাশে আসতে থাকলে এই যে ডটেড লাইন এই অবস্থায় আছে, এটা হচ্ছে বেইনাইটের মানে ফিনিশ লাইন আর কি। কুলিং রেটটা এমন ভাবে সেট করা হয় তো এখানে এসে মনে করো কি কুলিং রেটটা 723 বা এটা ধর কত 300 থেকে 400 এর মাঝখানে এসে কিছু পরিমাণ টাইম যদি হোল্ড করা হয় তাহলে কি করবে? দেখো বেইনাইট 100% বেইনাইট ফর্ম করবে এখান থেকে, বুঝতে পারছো? যদি কুলিং রেটটা এমন ভাবে সেট আপ করা হয় 400 থেকে 300° এর মাঝখানে এসে ধরো এখানে 10 মিনিটের জন্য বা 20 মিনিট বা 1 ঘন্টার জন্য যদি এখানে হোল্ড আপ করা হয় তাহলে কি যদি টেম্পারেচার চেঞ্জ না করে টাইম যদি এখানে সেম কন্ডিশনে রাখা হয় তাহলে কি হবে? বেইনাইট ফর্ম করবে ফুললি 100%। হ্যাঁ, আর এখানে এদিকে খেয়াল করে নিচের দিকে একটু নিচে আসো, তাকে এমএস আর এমএফ, তার মানে কি মার্টিন শেষের লাইন। এখন যদি এমন ভাবে কুল করা হয় ঠিক সিমিলারলি ধরো 200°তে এখানে এসে 200 থেকে 100 এই পরিমাণ রেঞ্জের মধ্যে যদি কুল করা হয়, মনে করো যদি খুব র্যাপিডলি কুল করা হয় তাহলে হচ্ছে মার্টেনসাইট আর হচ্ছে মানে 100% মার্টেনসাইট আর কি ফর্ম করবে। এখান থেকে এদিকে হচ্ছে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস টেম্পারেচার আর এদিকে হচ্ছে টাইম, তার মানে হচ্ছে টেম্পারেচার টাইম দুটোর সাথে সামঞ্জস্য রেখে এই স্ট্রাকচার গুলো পাওয়া যাবে এখান থেকে। এখানে একটা ভালোভাবে কুল্লি দেওয়া আছে। আচ্ছা এইটা একটু কিছু বুঝতে পারছো কিনা? এটা ফুললি আছে, মানে এটা কিছু পোর্শন বাকি আছে, এটা নেক্সট দিনে দেখাই দিলে এটা ভালোভাবে বুঝতে পারবে এই স্ট্রাকচারটা। তোমরা জাস্ট জানা রাখো এটা হচ্ছে নোজ। এই যে এখান থেকে একটা জিনিস আছে কি T1 মানে T নট,
T2 T3 T4 যত T2 এদিকে যত মনে করো দেখি লেফট সাইডের দিকে আগায় যাচ্ছে, এখান থেকে যদি কুলিং রেটটা আমি যেটা করবো, কুলিং রেটের মানটা তত কি হবে, ফাস্ট হবে না স্লো হবে বলো তো? ধরো এইখান থেকে আমি ধরলাম, আচ্ছা একটা লাইন ড্র করে দেখাই। আচ্ছা এখানে খেয়াল করো, মনে করো কুল করতেছি আমি, কুল করে আছে এর উপরে থেকে হবে, মানে এখানে 723 ডিগ্রি একটা লাইন, এর উপরে থেকে ধরো মনে করো 723 বা উপরে ধরো মানে 800 বা 900 ডিগ্রি থেকে আমি কুল করতেছি। তো কুল করতে করতে এমন ভাবে আমি কুলিং বললাম যে লাইনটা কার্ভের লাইনটা হচ্ছে এরকম ভাবে আসলো, বুঝতে পারছো? তো যদি এই অবস্থায় থাকে, দেখো একটা জিনিস শুরু হয়েছে, এটা ধরো আরো উপরে থেকে শুরু হবে এইরকম পজিশন থেকে, বা 723 ডিগ্রি উপরে থেকে শুরু হবে। এখন দেখো তো এই যে ব্ল্যাক যে লাইন, আমরা যে কুলিং যে কার বা ধরো কুলিং এর যে লাইনটা, দেখো এই লাইনটা কাকে কাকে টাচ করছে। যে প্রথমে যে লাইনটা ছিল এটা, সেটা আমি বলছিলাম এটা হচ্ছে পারলাইটের লাইন, মানে এখান থেকে পারলাইট শুরু হবে, আর মাঝখানে যেটা লাইন দেখছো ডটেড লাইন, এই যে এই লাইনটা, এটা হচ্ছে 50 ডিগ্রি মানে 50% লাইন। এখন এই লাইনটা যদি এই অবস্থায় উপরের দিকে থাকে, তার মানে এইখানে বোঝাবে হচ্ছে 50% পার লাইট, বাট মাঝখানে যখন এই যে নিচের দিকে আসতেছে এইখানে কিন্তু ছিল কি বেইনাইট ছিল, তার মানে এইটা দিয়ে বোঝাবে হচ্ছে 50% বেইনাইট লাইন, বাট যখন এই যে নিচের দিকে আসবে এইখানে, এটা বোঝাবে হচ্ছে 50% কি মার্টেন সাইট লাইন, মানে ডটের লাইন দিয়ে হচ্ছে 50% বোঝাবে। এখন যখন যেই রিজনের লাইনটা থাকবে, তো সেই রিজনের একটা কম্পোজিশন সে ডিনোট করবে 50%। আর এই যে ইয়েটা দেখতেছো এটাকে বলা হবে নোজ, এই যে এইখানে এটা দেখতে একটা নোজের মতো, এই যে এই রিজন টি নটের যে রিজনটুকু সেটাকে বলা হবে নোজ। এখন একটা জিনিস খেয়াল করো তো, নোজ রিজনটা যতই এই টেম্পারেচার দিকে মানে ওয়াই এক্সের দিকে আসতে থাকবে, কুলিং রেটটা কি তত বাড়তেছে না কমতেছে? মনে করো এই যে নোজের ফার্স্ট রিজন, মানে এই যে এই লাইনটা, মনে করো যত ওয়াই এক্সিস মানে এই যত লেফটের দিকে আসতেছে, কুলিং রেটটা কি বাড়বে না কমবে তখন সেই ক্ষেত্রে? কি হয় বুঝতেছো তোমরা? স্যার বাড়বে। যত লেফটের দিকে আসবে তত বাড়তে থাকবে, মানে এই দিকে যত যত ডান দিকে যাচ্ছে, দেখো অনেকটা লাইনটা কি ওই যে আমি যে এইখানে ব্ল্যাক লাইন যেটা ড্র করছি, এই লাইনটা যত আমি সামনে মানে লেফটের দিকে যত এদিকে নিয়ে আসবো, হ্যাঁ এই যে এই লাইনটা দেখো, যত আমি যদি এইদিকে লেফটের দিকে যদি নিয়ে আসি, লাইনটা তত খারাপ হয়ে যাবে যদি মনে করো ফার্দার যদি ড্র করা হয়। তার মানে হচ্ছে এদিকে নিয়ে আসলে বাড়বে। আর যদি কুলিং রেটটা যদি বাড়ে তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে মার্টেন সাইড বা আদার যে ফেজ ফর্মেশন, সেই ফর্মেশন গুলো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যত ফার্স্ট ফর্মেশন মানে ফার্স্ট কুল করতে যাবে তত মনে করো আদার্স যে প্রসেস গুলো বা প্রসেসটা টোটালি ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এর জন্য আমার যে নোজ রিজনটা যত বেশি লেংথি হবে, তার মানে এই যত ডান দিকে কুলিং রেটটা স্লো হয়ে গেল, কি হচ্ছে মার্টেন সাইড বা হচ্ছে কি মার্টেন সাইড আমি পাচ্ছি এখানে, মার্টেন সাইড বা আদার্স যে বেইনাইট বা পারলাইট যেগুলো ছিল, সেই স্ট্রাকচার গুলো এখান থেকে পাওয়া যাচ্ছে স্লো কুল করলেও, বুঝতে পারছো? যদি নোজ রিজনটা কি যদি লেফট মানে রাইটের দিকে শিফট করা যায় কোনোভাবে, মানে এই যে বিভিন্ন রকম মনে করো কেমিক্যাল কম্পোজিশন বা দশটা গ্রেইন যেটা বললাম, যে এই দুটো জিনিস কম্পোজিশন কন্ট্রোল করে যদি কুলিং রেটটা কোনোভাবে স্লো করেও যদি মাল্টিসাইড ফর্মেশন, সেই ক্ষেত্রে এটা আমার বেনিফিট হবে, বুঝতে পারছো? মানে ফাস্ট কুলিং করে এটা। তো এই জন্য হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে নোজ যে রিজিয়ন, সেই রিজিয়নটা যত বেশি মনে করো ফ্ল্যাট মানে ফ্ল্যাট না মানে শার্প না হয়, যত বেশি ফ্ল্যাট হবে তত বেশি সেটা হচ্ছে বেটার। আচ্ছা দেখো আমার মানে একটু কাইম ভাই ফোন দিয়েছে, একটু ফোন আমি রিসিভ করতেছি।
স্যার আপনার মাইক অফ। আচ্ছা এটা খেয়াল করো, এই ডায়াগ্রামটা দেখো, এখানে হচ্ছে একদম ফুললি আর কি আইডি ডায়াগ্রামে একদম ফুল ইউটেক্টয়েড স্টিলের ক্ষেত্রে দেখানো হয়েছে। এই ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট আসবে, ইউটেক্টয়েডের জন্য একরকম আর হাইপার ক্ষেত্রে স্লাইডলি একটু ডিফারেন্ট আসবে, সেটা নেক্সট এক্সাম্পল বলে দেবো। আজকে এখানে দেখো ইউটেক্টয়েডের জন্য, তো ইউটেক্টয়েডের ক্ষেত্রে কি আমরা ফেরাইট পাবো? রুম টেম্পারেচারে ফেরাইট পাবো না? কি পাবো? ইউটেক্টয়েডের জন্য কি রুম টেম্পারেচারে ফেরাইট স্ট্রাকচার ফর্ম করবে কি রুম টেম্পারেচারে ইউটেক্টয়েড স্টিলের ক্ষেত্রে? কে বলতে পারবা? ইউটেক্টয়েডের জন্য ফেরাইট পাওয়া যাবে কিনা? তোমার হচ্ছে ইয়েটা কি ছিল, ইউটেক্টয়েড লাইনের ক্ষেত্রে তো শুধু পারলাইট ছিল না, শুধু পারলাইট ফর্ম করবে, ফেরাইট পাওয়া যাবে না এর ক্ষেত্রে। ফেরাইট না সিমেন্টাইট না, শুধু অনলি ইউটেক্টয়েড স্টিলের ক্ষেত্রে অনলি পারলাইট ফর্ম করবে শুধু রুম টেম্পারেচারে। তো এই জন্য দেখো এখানে ফেরাইট নাই। বাট যখন আমি হাইপো বা হাইপারে নিতে যাবো তখন কি একটার ক্ষেত্রে ফেরাইট আর একটা ক্ষেত্রে সিমেন্টাইট পাওয়া যাবে। তো তখন দেখবে এই ডায়াগ্রামে সিমেন্টাইটের জন্য একটা লাইন আসবে এখান থেকে, জাস্ট এই ইউটেক্টয়েড স্টিলের ক্ষেত্রে দেখো প্রথমে আমরা হচ্ছে রুম টেম্পারেচারে যদি এটা নিই তাহলে তবে পারলাইট, মানে এখানে হচ্ছে পারলাইটের স্টার্টিং লাইন এটা, মানে আমি যদি এমন কুলিং রেট নিলাম যদি এই লাইনটাকে টাচ করে তাহলে পারলাইট ফর্মেশন করবে। আর যদি মাঝখানে যেটা লাইনটা দেখতেছো এটা হচ্ছে 50% আর এটা হচ্ছে 100%। তো এখানে পারলাইটটা হবে 3 ভাগে ভাগ করছে, কোর্স পারলাইট, মিডিয়াম পারলাইট আর হচ্ছে কি ফাইন পারলাইট। তো এখন যদি ধরো এমন একটা লাইন নিলাম, একটা ধরো এখান থেকে কুলিং লাইনটা আমি এমন ভাবে নিলাম, ধরো এইভাবে চলে গেল এই দিক দিয়ে, এইভাবে এই দিক দিয়ে চলে আসছে, লাইনটা একটু বড় করে মোটা করে দিই। দেখো এই যে রেড লাইন যেটা ড্র করছি, মনে করো কুল করতেছি আমি, হ্যাঁ এমন একটা কুলিং রেট, মানে কুলিং রেটটা নিলাম যে এটা হচ্ছে স্লো কুলিং রেট, আর এই যে এইরকম হয়ে গেছে। দেখো এটা এই টেম্পারেচার খুব কম চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো, মানে স্লো কুলিং রেট। যদি এইরকম ভাবে নিলাম, এখানে দেখো এই লাইনটা কাকে টাচ করছে, খেয়াল করো এখানে পারলাইটকে শুরু করছে না। আচ্ছা তোমাকে কথা বলতেছো না, একজন একটু রেসপন্স দাও, কথাবার্তা আমি তো বলে দিচ্ছি সব, জাস্ট তোমরা হু হা তো করতে পারছো না। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যে বলতেছি প্রথম যে ইনিশিয়াল যে লাইন এটা হচ্ছে পারলাইটের ফরমেশনের স্টার্টিং লাইন, যেমন মার্টিন সাইড স্টেশন রাইট ছিল সেরকম। আর মাঝখানে যে ডটেড লাইন 50% লাইন, আর ফাইনালি যে লাইন আসছে সেটা হচ্ছে 100% মার্টিন সাইডের লাইন। আর লাইট ফরমেশন জোনকে যদি উপরে যেটা আছে সেটা হচ্ছে কি কোর্স, মাঝখানে হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে কি ফাইন পারলাইট। তো আমি যদি এইরকম যদি কুলিং কার্ভ বা আমি এমন কুলিং সিস্টেম ইউজ করলাম যে কুলিং এর মানে গ্রেডটা এইরকম আসবে, ধরো খুব স্লো কুলিং রেট যেটা হচ্ছে কি টাইমের সাথে খুব একটা চেঞ্জ হচ্ছে না। দেখো যদি এইরকম কুলিং রেট আমি ইউজ করি, তারপর কি 50% পারবে, তারপর কি ফুললি 100% শুরু হয়ে গেছে, বুঝতে পারছো। তো এই কুলিং রেট যদি ইউজ করি তার মানে এই কুলিং রেটের জন্য আমি কি পাবো, অনলি 100% কি পাবো, পারলাইট পাবো। এটা কি বোঝা গেল? জি স্যার। তো আর এখন এই যে পারলাইট যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোন টাইপের পারলাইট, যেহেতু পারলাইট ফরমেশনকে আবার 3টা ভাগে ভাগ করছি। দেখো এটা মনে করো এই রিজিয়ন জুড়ে যেটা পাচ্ছি এটা কোর্স, এই যে মাঝখান দিয়ে যদি হতো একটু সেটা হচ্ছে মিডিয়াম, আর ফাইন পারলাইট ধরো এই যে ব্ল্যাক লাইনের একটু উপর দিয়ে এই দিক দিয়ে মনে করো এই রিজিয়নটা সেটাতে পাওয়া যেত, সেটা হচ্ছে ফাইন পারলাইট। তো পারলাইট পাওয়া গেলে যে হার্ডনেসের একটা ব্যাপার আছে, যে আরসি যেটা বুঝছো সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস। দেখো 15, 30 আর হচ্ছে 40, মানে ফাইন যেটা থাকবে সেটার হার্ডনেস বেশি থাকবে সবসময়। তো আমি যে লাইন ড্র করছি সেটার জন্য কোন ধরনের টাইপের পারলাইট পাবো? স্যার কোর্স পারলাইট পাওয়া যায়, বুঝতে পারছো। একদম আদার্স যে প্রসেস গুলো আছে, এই যে তোমার হচ্ছে বেইনাইট বা মার্টিন সাইড ধরো কখন ফর্ম করে সেইগুলো দেখাবো। তোমরা বুঝতে পারছি, এটা বুঝতেছো না তোমরা। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ। তোমাদের হচ্ছে রোল নাম্বার গুলো হচ্ছে